সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনের আয়োজন 7 দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গত জুলাই মাসব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। দীর্ঘ 15 বছরের সরকার পতনের পর গত 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের নানা পর্যায়ে নানা সংস্কারের দাবি উঠছে, এবং এই সংস্কার কতটা বাস্তবায়ন হবে এবং নির্বাচনী বা কবে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকারীন সরকার গঠন এবং সংস্কার চলছে, সেসব বিষয় নিয়ে আপনার মতামত শুরুতে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ যিনি অতিথি আছেন ওনাকে, এবং যারা নেক্সাসের দর্শক আছেন সবাইকে, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য নেক্সাস কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে সমসাময়িক আমাদের যে অবস্থান, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেই অবস্থান থেকে আমি বলবো যে আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন, এবং এটা বলবো ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে বা পালিয়ে গিয়েছে হেলিকপ্টার যুগে, এবং উনি ভারতে আশ্রয় নিয়েছে, আমরা যেভাবে বলি না কেন। তো আমরা এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই সংকটময় অবস্থায় আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা যেভাবে যে নামেই আমরা বলি না কেন, কারণ তত্ত্বাবধায়ক আমি বলতে চাচ্ছি না, কারণ কি তত্ত্বাবধায়কের যে আইন আসলে আমরা সাংবিধানিকভাবে সরকার আসেনি। কারণ কি, যে সংবিধান আসলে এখন বড় কথা না, কথা হচ্ছে যে 2011 সালেই সংবিধানে যে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক যে পতাটা ছিল, এটা স্বার্থের কারণে সে ফ্যাসিস্ট সরকার সেটাকে বাতিল করেছিল। তো যার ফলে এখন যে মুক্তিকামী যে ছাত্র, যাদের আন্দোলনের মাধ্যমে যে সরকার দেশে আসছে, দেশের সংকটময় মুহূর্তে, সেই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার নামে আমরা তাকে অভিহিত করছি। তো এই সরকার প্রথম এবং প্রধান যে কাজ, আমি এই মুহূর্তে মনে করছি, আমি না, দেশের আপামর সবাই এটা মনে করে যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে দেশকে গণতান্ত্রিক যে আপনার প্রক্রিয়া আছে, গণতান্ত্রিকের যে অবস্থানের মধ্যে দেশকে আপনার পুনর্বাসিত করা। কারণ আমাদের গণতন্ত্র অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আসলে ছিল। তো এই সরকারের সেই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য এই সরকারকে অতি দ্রুত একটা রূপরেখা, আসলে এই সরকার কিভাবে, কোন উপায়ে, কতদিনের মধ্যে উনি এই অবস্থার উত্তরণ করতে পারবে, আমার মনে হয় যে রূপরেখা একটা টাইম লাইন দেওয়া দিলে হয়তো আমি মনে করি যে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত ভালো হয়। তো আমরা এই সরকারকে চাচ্ছি যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে, ধারার মধ্যে যেন প্রত্যাবৃত হয়, আমরা যেন সেই মুখী হতে পারি, সেই প্রত্যাশা রেখেই আজকে আমার বক্তব্য শুরু করছি। জি জি, আমরা দেখছি যে কিছু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশার জায়গা রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে, যে কেমন হওয়া উচিত একজন হিউম্যান রাইটস? প্রত্যাশা অনেক, আসলে আমি একজন মানবাধিকার কর্মী। জি, আমি 15 বছর বা 16.5 বছর বলবো, আমি মানবাধিকার কর্মী হিসাবে আমি নিজে অনেক লজ্জিত। আমি নিজের কাছেই আমি মনে করব যে দেশটা আসলে আমাদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, লিখার স্বাধীনতা ছিল না। ফেসবুকে স্ট্যাটাস দিলে রাতের বেলা কটকট করে এসে কি যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ইভেন আমাদের এমন হতো যে আমাদের আজকে আপনি কথা বলতে পারছেন, আমরা কথা বলতে পারছি, আমরা আসলে খুব এডিট করে কথা বলতে হতো। এই মিডিয়া দেখেন, আমি বলবো যে সংস্কার যে কথাটা বললেন না, সংস্কার সবার আগে সংস্কার দরকার। এখানে সংস্কার দরকার, সব তো আসলে এই সরকারের পক্ষে সম্ভব না। উনি নির্বাচিত সরকার না, কিন্তু উনি জাগরণী একটা সরকার, যেখানে আমি বলবো যে একটা মুক্ত বিহঙ্গ আমরা যে অবস্থায় আজকে আমরা যেভাবে জাতির দুর্দিনে তিনি আর কি রক্ষা করেছেন না, উক্তি করছি আমি করছি যে আমরা এই যে স্বাধীন একটা সরকার,
এই সরকারকে আপনি কোনোভাবেই আখ্যায়িত করতে পারবেন না যে এটা কি সরকার। এই সরকার প্রচুর ক্ষমতা আছে এই সরকারের। এই সরকার একটা সংকটময় মুহূর্তে দেশের স্বার্থে সরকার এই উনি ক্ষমতায়ন হয়েছেন, বা আমরা রাজনৈতিক যে দল আছে দেশের স্বার্থে, এবং আমরা এই ক্ষমতায় বসিয়েছি। সংস্কার দরকার সব পর্যায়ে, প্রত্যেকটা সেক্টর কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখবেন যে আইন বিভাগের আপনার সংস্কার দরকার, আপনি বিচার বিভাগের সংস্কার দরকার, আপনার প্রশাসনের সংস্কার দরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সরকার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার। আমরা আরো বলতে পারি দুর্নীতি দমন কমিশন, যেগুলি স্বায়ত্তশাসিত এবং আপনার প্রেসিডেন্সিয়াল বা আমাদের যত অর্গান আছে প্রত্যেকটা অর্গান কিন্তু সরকার নষ্ট করে দিয়ে গিয়েছে, অকার্যকর করে দিয়ে গিয়েছে। এখন আপনি রাতারাতি কিন্তু এগুলি সংস্কার করা সম্ভব না। তবে হ্যাঁ, তো এই সরকার মানে অনির্বাচিত সরকার হইলে হয় কি, দীর্ঘদিন যদি অবস্থান করে তাহলে হয় কি যে দেশের মানুষের আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণও আছে এখানে। আপনি নঈমুদ্দিন ফখরুদ্দিনের সময় আসলে দেখবেন যে যত বেশি সময় যায় ততই বেশি পোকায় বাসা বাঁধে। তখন হয় কি ওখানে কিন্তু আবর্জনা চলে আসে। এই সরকার কিন্তু অন্য সরকারের মতো না। আপনি বলছিলেন যে এত এত জায়গায় মানে প্রত্যেকটা সেক্টরে আমাদের যে সংস্কারের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা তো জানি যে অন্তর্বর্তী সরকার অনেক দিনের হয় না। জামালউদ্দিন খন্দকার, আপনার কাছ থেকে শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি আরো নানা প্রসঙ্গ নিয়ে, আমাদের সাথে থাকুন। যে প্রসঙ্গে ছিলাম রাষ্ট্র সংস্কার, নির্বাচন, এবং আমরা শুনছিলাম যে আমরা রোডম্যাপের কথা বিষয়ে বিরতির আগে বলছিলাম। জামালউদ্দিন খন্দকার, আপনার কাছ থেকে শুনবো রোডম্যাপ সম্পর্কে। এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, নানান অনেক তাদের দফা আছে, তারা উল্লেখ করেছেন রাষ্ট্র সংস্কারের বিষয়ে। এতটা ভার কি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা, সে জায়গাটা একটু বলবেন। এই সরকারের বয়স মাত্র 1 মাস। আমরা যদি ধরি যে 1 মাস এখনো হয়নি, একদিন কম আছে, গত 8 আগস্ট তারা। তো আসলে তো না, আমি বিষয়টা হচ্ছে কি, সরকারের বয়স আরো কম। আমি আন্দোলনটা থেকে ধরে টোটাল বিষয়টাই, হ্যাঁ, তো আসলে এই সরকারের বয়স 1 মাসের চেয়ে বোধহয় কিছু কম। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে প্রত্যাশার জায়গা তো অনেক, আমাদের প্রত্যাশার জায়গা অনেক। এই সরকার যে এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বৃহৎ কাজ করেছে। আমরা আন্তর্জাতিক যে গুম দিবসে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে, এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। তো সেটা কিন্তু হয়েছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা লেভেলেই কাজ চলছে। আপনি দেখেন সুপ্রিম কোর্ট, আমি যেহেতু আইনজীবী, সুপ্রিম কোর্টের যে অবস্থা, বিচার বিভাগ, যে বিচার বিভাগের মাধ্যমে আমি বলবো যে জুডিশিয়াল অনেক কিলিং হয়েছে এই দেশে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রত্যেকটা সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, মানুষ প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে যায়, যদি বিচার বিভাগ যদি সঠিক থাকে, বিচার বিভাগ যদি ন্যায্যতা থাকে, বিচার বিভাগ যদি সঠিক বিচারটা করতে পারে, সবকিছু সার্ভাইভ করা সম্ভব। কিন্তু ওই জায়গাটা আমাদের দুর্ভাগ্য কেন? আমাদের এই 15-16 বছরে আমি বলবো যে দেশটা এমন একটা পর্যায়ে গেছে যে সর্বোচ্চ ব্যক্তি ছিল দেশের শেখ হাসিনা, সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ মেকার, পলিসি মেকার সেই শেখ হাসিনা। আপনি দেখবেন যে সে একজন ইউনিয়ন লেভেলে যদি কেউ মারা যায়, সেই ইউনিয়নের ব্যক্তিটাও সে মিছিল করছে যে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এবং আস্থার জায়গাটা কেন আসলো? সবকিছু মানে উনি একদম লেভেল পর্যন্ত, গ্রাম পর্যন্ত মানুষ জানতো যে শেখ হাসিনা ছাড়া কিছু হবে না, ওয়ান ম্যান শো। এই শেখ হাসিনা এই বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে। অকার্যক একটা দেশকে অকার্যক করা যত রকম দলীয় যে পন্থা আছে, সমস্ত পন্থা গণতান্ত্রিক পন্থায় কোনো দলই, মানে আপনি দেখবেন যে কোনো জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যদি আমি বলতে চাই, আমি বলতে পারবো এরা আসলে যদিও বৈধ আইন শৃঙ্খলা বাহিনী, এটা বৈধ বাহিনী, বৈধ পোশাক পরে তারা ওই বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কাজ করেছে, আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা কি দেখলাম? আমাদের নিরস্ত্র যে আমরা সাইজের কথা বলতে গেলে আমি অনেক সময় অস্ত্র সজল হয়ে যায়। একটা ছেলে, ছাত্র মানুষ, একটা মেধাবী একজন ছাত্র। একবার আমি সবসময় এটাই মনে করি, সবাই তাই মনে করে যে মেধা মননে যদি সুন্দর না হয়, মানুষ সুন্দর সমাজ প্রত্যাশা করতে পারে না। যে মুগ্ধ একটা ফ্রিল্যান্সার ছিল, হয়তো এই দেশে একটা কর্ণধার হতো, সে মুগ্ধ পানি করছে, নিরস্ত্র, সে কতগুলি পানি নিয়ে যে পানি লাগবে, পানি, তাই গুলি করে হত্যা করা হলো। সম্ভব না। আমাদের চিফ জাস্টিস উনি একটা দলের ছাত্রলীগের কাছ থেকে, যুবলীগের কাছে ফুলের তোড়া নিচ্ছেন। ভাতের হোটেলের যে হারুন,
এই যে তার যে দুর্দান্ত প্রতাপ, এবং সে দেশটাকে এমন অবস্থা করে রেখেছিল, আইনের শাসনকে এভাবে, এই আইন শৃঙ্খলা বাহিনী তারা দেশের এই চরম ক্রান্তিকালেও তিনি একটি প্রহসন করেছেন, প্রহসন কি করেছেন সেটা তো দেশবাসী সব জানে। এবং তাদের ন্যাক্কারজনক কাজগুলি তো একটা সময়ে তারা ব্যক্তিগত কথা নাই বা বললাম, এবং সে যে ঘুমের যে আয়নাঘর, আপনি দেখেন আরমান, ব্যারিস্টার আরমান আমারই পেশার মানুষ, তার স্ত্রী জানেও না তার স্বামী সে সদ্যপানা বিধবা, সে সদ্যপানা বিধবা, তার সন্তান 2 বছরের ছিল, বাবার মুখটাই ভুলে গেছে। আরমান কখনোই জানতো না যে সে কখনোই সে ফিরে আসতে পারবে। সে হয়তো এটা চিন্তা করতো, সে একদিন বলতেছিল একটা ইন্টারভিউতে, আমি এটা হয়তো সব প্রার্থনা করতাম যে আমার লাশটা যেন আমার স্বজনরা পায়, তাও পাবে কিনা সে জানতো না। সেই আমি যে বিচার বিভাগের কথা বলি, সংস্কার কেন দরকার, সেই বিচার বিভাগের যে চিফ জাস্টিস হারুনের কাছ থেকে উনি তলোয়ার উপহার নিয়েছে, আপনি দেখছেন। এবং আমাদের আরো দুর্ভাগ্য, আমাদের যে বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে এরকম নাই যে একটা চিফ জাস্টিসকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। বিচারপতি সিদ্ধার কথা আপনারা জানেন। তো এই যে এগুলি সংস্কার যদি না হয়, নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে নির্বাচনের সাথে জড়িত, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যে অর্গানগুলি নির্বাচনের সাথে জড়িত, সেগুলিকে তো আপনার সংস্কার করতেই হবে। তো সেই সংস্কার না করে আপনি সব হতে পারবেন না। অনেক প্রত্যাশা আমাদের। ডক্টর ইউনূস তো একজন সর্বজন বিদিত, একজন বরেণ্য এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এটা নিঃসন্দেহে, এটা আপনি স্বীকার করেন, আমরাও স্বীকার করি। তো রোডম্যাপ সম্পর্কে আমি একটু জিজ্ঞেস করছিলাম আপনাকে। আমি আসছি, ওখানে যাব। রোডম্যাপের বিষয়টা হচ্ছে একটা রূপরেখা। আপনি যে কোনো কাজ করেন না কেন, একটা, এই যে আমাদের জনাব এশিয়া সাহেব বলছিলেন যে একটা কার্যতালিকা, একটা টাইম লাইন, প্রত্যেকটা একটা ভিশন থাকে। শেখ হাসিনা কিন্তু বলতেন যে আমি 141 সনে আমার এই ভিশন 41, এগুলো বলতেন। তো প্রত্যেকটা কাজের একটা ভিশন থাকে। আপনি যখন কোনো টাইম লাইন দিবেন না, আপনি যখন মানে স্পষ্ট করে কিছু বলবেন না, আপনি কি কাজ করতে চান, কি কাজ করবেন, আপনার কাজের গঠন কি হবে, পরিধি কি হবে, কোন কাজগুলি আপনি সংস্কার, আপনি সব পারবেন না। নির্বাচিত সরকার এসে কি করবে, ওনাকে তো কাজ করবে। আপনি শুধু আসছেন নির্বাচন এবং গণতন্ত্রকে আপনি প্রত্যাবর্তন করার জন্য, যেহেতু গণতন্ত্র কোথাও নাই, না আপনার সিভিলে আছে, না আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে। পুলিশে এখন আপনি দেখবেন যে ছাত্রলীগ হয়ে গেছে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা ওনার কি বলে অত্যন্ত ওনার প্রিয় দেশ ভারতে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেলেন, ওনার প্রিয় দেশে উনি বারবারই পালিয়েছেন এবং ওই দেশটাতেই উনি আশ্রয় নিয়েছেন। তো আশ্রয় নেওয়ার পরেই দেখেন আমার দেশে কি হলো, আমাদের দেশে সমস্ত হিন্দুদেরকে ঢাকায় নিয়ে আসলো, বললো এদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, এদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আমাদের লিটন দাসের কথা বললো, আমাদের ক্রিকেটার, উনি স্ট্যাটাস দিয়ে বললো যে না, আমার বাড়িতে কেউ আগুন দেয়নি। একটা কিন্তু ষড়যন্ত্র চলে গেল, ওখানে বসেই কিন্তু করলো। এবং দেখেন নির্বাচন নিয়ে আজকে একদিন পরেই বোধহয় ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে এই শেখ হাসিনার ছেলে জয় একটা ইন্টারভিউ দিয়ে বললো যে আমরা ইন্ডিয়াকে অনুরোধ করব যে মানে আপনার 3 মাসের মধ্যে যেন বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করে। তো দেখেন কত বড় মানে রাষ্ট্রদ্রোহিতা একটা কথা। এই সরকারকে এগুলিও খতিয়ে দেখতে হবে। সংস্কার তো এক জায়গায় না, আপনি তো রন্ধ্রে আপনি সারা দেহেই তো আপনার রোগ, আপনি এত বেশি আপনার ক্যান্সারের রূপ নিয়েছে, এখন তো আপনার প্যারাসিটামলে আপনার যাবে না, আপনাকে কিমোথেরাপি দিতে হবে, প্রয়োজন রেডিওথেরাপি দিতে হবে। তো সেই জন্য আপনাকে রোডম্যাপ যে বিষয়টা হচ্ছে, আপনাকে একটা টাইম লাইন দিয়ে আপনি কতদিন, 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, 1 বছর থাকবেন, এই কাজগুলি করতে, নির্বাচন সংশ্লিষ্ট কাজগুলি করতে আপনার এই যে প্রশাসন বিভাগ, আপনার আইন বিভাগ, আপনার তারপরে আপনার নির্বাচন কমিশনটাকে আসলে কতটা জরুরি, কত জায়গায় সেটা করতে হবে, সেই প্রসঙ্গে আমরা শুনবো। গোলাম ইয়াহিয়া, আপনার কাছে শুনবো। বিরতি নিয়ে আবারও আসছি। দর্শক, বিরতিতে যাচ্ছি, আবারও আসছি, একটু পরে আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জামাল উদ্দিন খন্দকার, আপনার কাছ থেকে একটু এই যে টেকসই গণতন্ত্র এবং কার্যকর
নির্বাচন ব্যবস্থা আনতে হলে কি কি বিবেচনায় নিয়ে আসা আবশ্যক আপনি মনে করেন? প্রথম এবং প্রধান যে কাজ হচ্ছে যে মানে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু, ক্রেডিবল এবং একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। সেই নির্বাচন দিতে গেলে যে প্রথমত যে কাজটা দরকার, যে আপনার ক্রাইমকে, আপনার জিরো টলারেন্সে দুর্নীতিকে আপনি আসতে হবে, এবং আপনার এই নির্বাচনের কমিশনকে ঢেলে সাজাতে হবে। তো সাজাবেন কিভাবে? নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, যে অর্গানগুলি সংশ্লিষ্ট, যে আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও আপনার সংস্কার করতে হবে। এই আজকে দেখেন, আজকে প্রশ্ন উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে পুলিশের ড্রেস নিয়ে, মানুষ পুলিশের ড্রেস দেখলে মানুষ আশ্বস্ত হবে। রাতের অন্ধকারে যখন আপনি একটা পুলিশ দেখবেন, আপনার মনে মধ্যে আস্থার জায়গাটা আসবে, আহা পুলিশ পেয়েছি, ভয়টা কেটে যাবে। কিন্তু হয় কি, এখন পুলিশ দেখলেই আমরা ভয় পাই, না জানি কোন বিপদে পড়ি। তো বিষয়টা হচ্ছে ওই যে আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট করে দিয়ে গেছে, এই রাষ্ট্রকে অকার্যকর করে দিয়ে গেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, আপনার বিডিআরকে ধ্বংস করে বিজিবি করেছে। আপনি জানেন যে বিডিআরকে ধ্বংস করে এই দেশে প্রথম এই কিলিংটা হয়েছে বিডিআর, আমাদের 57 অফিসারকে হত্যা করা হয়েছে এই বিডিআর হত্যা মামলা। আমি সেই বিডিআর হত্যা মামলার অন্যতম একজন আইনজীবী, 4 জন আইনজীবীর মধ্যে আমি একজন অন্যতম আইনজীবী বিডিআর। আমি সেই মামলা করেছি। অত্যন্ত দুর্ভাগ্য, আপনি এই মামলাটার যে কি মানে ম্যাসাকার হয়েছে এবং কারা করেছে, এগুলি সব স্পষ্ট, একদম দিবালোকের মতো স্পষ্ট, ওপেন সিক্রেট, কিন্তু কেউ বলতে পারতো না। এ জাতির জন্য দুর্ভাগ্য। ওখান থেকে এসেই পরে আমাদের এই বিডিআর কিলিং করেছে, যারা হত্যা হয়েছে আপনি দেখবেন, এটা কিন্তু ইতিমধ্যে আসছেও। মেজর আখতারুজ্জামান সাহেব বলছে বিভিন্ন জায়গায়, ওই কিলিং করেই পরবর্তী স্টেপ ছিল বেগম জিয়াকে তার বাসা থেকে অপসারণ করা, ক্যান্টনমেন্ট থেকে বের করা। মানে এই যে রুট ম্যাপটা একটা একটা করে এইভাবে চলে আসছে। আর আপনি সংস্কারটা কিভাবে করবেন? আমি রাষ্ট্রপতির ক্ষমতাই নাই, উনি একটা, আমি সম্মান রেখেই বলছি, উনি একটা বাগান বাড়িতে থাকেন, বাগান বাড়িতে একদম সুন্দর, কি বলবো, যে একেবারে অবগুণ্ঠন অবস্থায় কত সুন্দর সুশাসিত, কিন্তু ওনার কোনো ক্ষমতা নেই। ওদের শুধু সিগনেচারিটা একটা পাওয়ার আছে, আর সমস্ত পাওয়ার আপনি দিয়ে দিলেন আপনি প্রাইম মিনিস্টার। কাই ব্যালেন্স করা দরকার। একজনের আকাশ সমতার ক্ষমতা, আর একজনের মানে ক্ষমতাই নেই, শুধু সিগনেচারি ক্ষমতা। তো এটা আমার মনে হয় যে এখানে তো একটা ব্যালেন্স থাকা দরকার আছে। মন্ত্রীদেরও চলবে সব প্রধানমন্ত্রী। আসলে তো আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী সব মানে ওয়ান ম্যান শো। উনি যখন যেখানে যেতেন, ওনার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার পাশে দরবেশ খ্যাত এই যে সালমান এফ রহমান, তারপরে আপনি দেখতেন যে উনি এই যে বেনজির, হ্যাঁ, এই সমস্ত লোক নিয়ে উনি বিভিন্ন জায়গায় যেতেন, কথা বলতেন। উনি যখন কথা বলতেন না, ওনার অঙ্গভঙ্গি দেখে আমরা লজ্জিত হতাম যে আসলে একজন প্রাইম মিনিস্টার এভাবে কথা বলতে পারে, একজন মানুষ এত নিচে নামতে পারে, এত নোংরা কথা তার মুখ দিয়ে আসে। উনি নিজেই বলছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। উনি নিজেই বলছেন যে কি নরমুদ পয়দা হওয়া, মানে তার সন্তান সম্বন্ধে উনি বলছেন যে পাকিস্তানের আগে জেনে গেছিল তার ঘর থেকে নরমুদ হবে। মানে হয় কি, মানুষ যখন ইমব্যালেন্স থাকে, মানুষ যদি অ্যাডিক্টেড থাকে, তখন সে কি বলে, প্রলাপ বকে, তখন সে নিজেও বলতে পারে না। তো আমি অনেক ধন্যবাদ। আসলে আমাদের এত বেশি আলোচনার প্রসঙ্গ যে আমাদের এই স্বল্প সময়ে শেষ সম্ভব নয়। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে পরিশেষে একটা কথা আমি বলি, আমাদের আমরা আসলে সুশাসন চাই, আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। আমরা আগামী বাংলাদেশ কেমন হবে, এই যে যারা অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং সকল স্তরের মানুষের চাওয়া পাওয়া অধিকার বাস্তবায়ন হয়ে সুষ্ঠু একটি দেশ গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।